স্নেহের প্রিয় ছাত্রীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, নিরাপদে আছো এবং করোনা প্রতিরোধে যা যা করণীয় সেই সমস্ত কিছুই তোমরা পালন করছো। যদিও করোনা মহামারীর কারণে আজ সমস্ত পৃথিবী থমকে গেছে আমাদের জীবন, বিঘ্নিত হচ্ছে তোমাদের পড়াশোনা, তারপরেও এসব কিছুর মধ্যেও তোমাদেরকে তোমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। কারণ কবে এই পরিস্থিতির অবসান হবে এখনও সেটা বোঝা যাচ্ছে না। তাই বাড়িতে বসে তোমরা যেন কিছুটা পড়ালেখা চালিয়ে যেতে পারো, সেজন্যই আমাদের এই অনলাইন ক্লাসের আয়োজন। আমি আজকে তোমাদেরকে পড়াবো বাংলা দ্বিতীয় পত্র থেকে বাংলা উচ্চারণের নিয়ম। এই বাংলা উচ্চারণের নিয়ম থেকে তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন থাকবে। প্রথমটাতে থাকবে যে কোনো একটি ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, তার সঙ্গে অথবা দিয়ে থাকবে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখা। তো এই দুটো প্রশ্ন তোমাদেরকে পড়তে হলে বা জানতে হলে অবশ্যই তোমাদেরকে বাংলা উচ্চারণের নিয়মগুলো আগে জেনে নিতে হবে। আর তুমি যদি নিয়মগুলো জানো বা তোমার জানা থাকে, তাহলে তুমি কি করবে, যখন তোমার পড়ার বাইরেও কোনো একটা শব্দ পরীক্ষায় উচ্চারণ লেখার জন্য আসবে, তখন তুমি সেটা ঠিকভাবে লিখতে পারবে। কারণ অনেক সময় তোমরা করো কি, এই শব্দগুলো মুখস্থ করে পরীক্ষার হলে যাও, যখন দেখা যায় যে তোমার পড়ার মধ্যে কোনো শব্দ আসেনি, তখন সেটা তুমি আর লিখতে পারো না। তো সেটা যেন না হয়, সেজন্যই তোমাদেরকে প্রথমেই বাংলা উচ্চারণের নিয়মগুলো ভালোভাবে শিখে নিতে হবে বা বুঝে নিতে হবে। তো এই বাংলা উচ্চারণের নিয়ম জানার আগে এটার সাথে সম্পর্কিত কিছু বিষয় আছে যেগুলো তোমাদেরকে আগে জেনে নিতে হবে, তাহলে তোমাদের নিয়মগুলো পড়তে সহজ হবে এবং উচ্চারণ লিখতে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে চলো শুরু করি আমাদের আজকের বাংলা ক্লাস, বাংলা উচ্চারণের নিয়ম। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আমরা উচ্চারণের নিয়ম পড়তে গেলে বা শব্দের উচ্চারণ লিখতে গেলে কিছু কিছু বর্ণের আমরা পরিবর্তন করব। সেগুলো কি কি, কোন বর্ণের পরিবর্তে কি লিখতে হবে সেটা আমরা প্রথমেই এখানে দেখে নিচ্ছি। তোমরা খেয়াল করো, প্রথমে আছে দন্তস্ব। দন্তস্বর পরিবর্তে হবে তালব্য স, মানে লিখতে হবে। যেমন সন্ধ্যা, এখানে দেখো দন্তস্ব আছে, এই দন্তস্বকে পরিবর্তন করে আমরা লিখব তালব্য স। আর যেহেতু এখানে দন্তস্ব অ, দন্তস্বর সঙ্গে আমরা একটা অ স্বরধ্বনি পাচ্ছি, সেই জন্যে আমরা এখানে একটা উকার ব্যবহার করব তালব্য স্বর সঙ্গে। হ্যাঁ, কারণ নিয়মে আছে যদি আমরা অধ্বনি পাই, তখন শব্দের শুরুতে যে আমরা অধ্বনি পাই প্রথম বর্ণের সঙ্গে, তখন সেখানে উকার দিতে হয়। আর এখানে দন্ত ন ভেঙে লিখতে হবে, ধাটাও ভেঙে লিখতে হবে। কিন্তু দন্ত ন শেষে দেখো একটা আমি হসন্ত দিয়েছি। এটা কেন দিয়েছি? কারণ নিয়মে আছে যে যদি কোনো বর্ণের উচ্চারণের পরে আমরা অস্বরধ্বনি পাই, সেখানে উকার ব্যবহার করব। আর যদি অস্বরধ্বনি না পাই, তাহলে আমরা হসন্ত ব্যবহার করব। তো সেই নিয়ম অনুযায়ী এখানে দেখো শোন, শোন, শোনের মধ্যে কিন্তু আমরা কোনো স্বরে অধ্বনি পাচ্ছি না, যার কারণে এখানে হসন্ত হয়েছে। আর ধা ঠিকই থাকবে। সেই অনুযায়ী সন্ধ্যা শব্দটা সাধারণত আমরা উচ্চারণ করি, কিন্তু এটার শুদ্ধ উচ্চারণ হবে সন্ধ্যা। ঠিক আছে? তারপর 2 নম্বর নিয়মে দেখো অন্তস্তীয় জ হয়ে যাবে বর্গীয় জ, বর্গীয় জ। যেমন যুক্ত শব্দটা দেখো, এখানে যুক্ত অন্তস্তীয় জয়ের সঙ্গে রস্যকার আছে। হ্যাঁ, তো এটাকে আমরা কি করব, প্রথমে অন্তস্তীয় জটাকে বর্গীয় জ করলাম, রস্যকার ঠিক রাখলাম। ঠিক আগের নিয়ম অনুযায়ী আমরা কয়তকে ভেঙে লিখতে গিয়ে দেখলাম কয়ের সঙ্গে কোনো স্বরে অধ্বনি নাই, না থাকার কারণে এখানে একটা হসন্ত দিয়েছি। আর ত আমরা শুরুতে লিখব শুধু ত, কিন্তু শেষে আমরা অ পাই বলে এখানে একটা উকার হয়েছে। এটাকে বলে অন্তঃস্বরে অধ্বনি নিয়ম। অন্তঃস্বরে অধ্বনি নিয়ম অনুযায়ী এখানে উকারটা হয়েছে।
এটা পরবর্তীতে আমি তোমাদেরকে আলোচনা করে বলে দিব এটা কিভাবে কেন হয়েছে। তারপরে আসো ক্ষীয়। ক্ষীয়কে ভেঙে লিখতে হবে ক হসন্ত খ। হ্যাঁ, ক হসন্ত খ লিখতে হবে। যেমন দক্ষ, এই দেখো এখানে কি আছে, ক্ষীয়। প্রথমে আমরা দ লিখলাম, কিন্তু দ দ দ এর পরে আমরা একটা অ পাই বলে এখানে হয়েছে উকার। ঠিক আছে, তারপরে যেহেতু এখানে ক্ষীয়র জন্য আমরা ক হসন্ত খ লিখি, সেই জন্য এখানে প্রথমে আমরা ক হসন্ত খ লিখলাম, তারপর শেষে আমরা দক্ষ অ পাই বলে এখানে একটা উকার আমরা দিয়েছি। তারপরে আসো মূর্ধন্য। মূর্ধন্যটা হয়ে যাবে দন্তন্য। যেমন করুণ। হ্যাঁ, এখানে দেখো দুটো কাজ আছে। একটা হলো কয়ের সঙ্গে আমরা উকার ব্যবহার করেছি, কারণ কয়ের শেষে আমরা অ পাই সেজন্যে, আর মূর্ধন্যটা হয়ে গেছে দন্তন্য। আরও একটা কাজ এখানে আমরা পাই, তখন শেষে একটা হসন্ত। হসন্তটা কেন হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি করুণ শব্দটা উচ্চারণ করলে শেষে আমরা অধ্বনি পাই না, সেই জন্যে এখানে হসন্তটা হয়েছে। তারপরে আসো, যদি শব্দের মধ্যে ধয় জফলা থাকে তখন কি করতে হবে, তখন আমাদেরকে এটা লিখতে হবে দয় হসন্ত ধ। যেমন অধ্যাপক। ঠিক আছে, এখানে দেখো ধয়ের সঙ্গে জফলা আছে, এটা একটা কাজ। তারপরে স্বরে অ আছে শুরুতে, এটার জন্যও একটা কাজ করতে হবে। কিভাবে আমরা বলছি, প্রথমে স্বরে অটা দেখি। নিয়মে আছে যদি স্বরে অর পরে জফলাযুক্ত কোনো বর্ণ থাকে তাহলে সেই আদ্য স্বরে অ এর উচ্চারণ উ হবে বা উকার হবে। ঠিক আছে, সেই জন্যে অটা হয়ে গেছে এখানে উ। আর ধয় জফলাকে আমরা ভেঙে লিখেছি দয় ধ। ঠিক আছে, আর আকারটা তো স্বাভাবিকভাবে থাকবেই। আর এখানে আমরা দ হসন্ত ব্যবহার করেছি। আর এখানে আবার দেখো প প অপাই, সেই জন্য এখানে পয়ের সঙ্গে উকার ব্যবহার করেছি। আর শেষে যেহেতু প অধ্যাপক, কোনো স্বরে অধ্বনি আমরা পাচ্ছি না, সেই জন্য এখানে আমরা একটা হসন্ত দিয়েছি। সেই জন্যে অধ্যাপক শব্দটার শুদ্ধ উচ্চারণ হবে উদ্ধাপক, উদ্ধাপক। তারপরে আসো রি। রি দিয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা রির পরিবর্তে আমরা ব্যবহার করব বয়শূন্য র রস্য ইকার। হ্যাঁ, যেমন ঋণ। হ্যাঁ, এখানে শুরুতেই ঋণ রয়েছে, রি রয়েছে, তো এই রি এর কারণে আমরা ব্যবহার করব রয় রস্য ইকার। আর মূর্ধন্যটা হয়ে যাবে দন্তন্য। আর যেহেতু শেষে আমরা কোনো স্বরে অধ্বনি পাচ্ছি না, সেই জন্য এখানে হসন্ত। তারপরে দেখো ক্ষীয়। ক্ষীয় থাকলে শব্দের শুরুতে যদি ক্ষীয় থাকে, শব্দের শুরুতে যদি ক্ষীয় থাকে তাহলে সেই ক্ষীয় ক্ষয়ের মতো উচ্চারণ হবে। হ্যাঁ, বা ক্ষীয়র পরিবর্তে আমরা খ লিখব। যেমন খন। এখানে দেখো শুরুতে, শব্দের শুরুতে ক্ষীয় আছে, এই জন্য আমরা ক্ষীয়র পরিবর্তে খ ব্যবহার করেছি। আর মূর্ধন্যর পরিবর্তে আমরা দন্তন্য ব্যবহার করেছি। আর যেহেতু শেষে আমরা কোনো স্বরে অধ্বনি পাচ্ছি না, সেই জন্য এখানে হসন্ত ব্যবহার করেছি। আশা করি বুঝতে পেরেছ কিভাবে এটা লিখতে হবে। তারপরে নিয়মটাতে আসো, দেখো দীর্ঘ ই দিয়ে যদি কোনো শব্দ থাকে বা কোনো শব্দের মধ্যে যদি দীর্ঘ ইকার থাকে তাহলে সেই দুটোকেই আমরা কি করব, দীর্ঘ ইটা করে ফেলবো রস্য ই, আর দীর্ঘ ইকারটাকে করে ফেলবো রস্য ইকার। যেমন ঈশ্বর শব্দটা দেখো, ঈশ্বরে কি আছে, শুরুতে দীর্ঘ ই, যেহেতু আমরা বলেছি দীর্ঘ ইটাকে রস্য ই করবো, তাহলে এখানে করে ফেললাম রস্য ই। ঠিক আছে, আর কি করব, এখানে দেখো একটা নিয়ম আছে, এখানে বফলা আছে একটা। বফলার উচ্চারণ কিন্তু ঈশ্বর শব্দের মধ্যে বফলার উচ্চারণ নেই। হ্যাঁ, কেন, কারণ বফলার নিয়মে আছে, বফলা উচ্চারণের নিয়মে আছে যদি শব্দের মধ্যে বফলা থাকে তাহলে সেই বফলার উচ্চারণ হবে না, এবং যে বর্ণের সঙ্গে বফলাটা থাকবে সেই বর্ণটা দুইবার উচ্চারণ হবে। সেই জন্য আমরা এখানে দুইটা তালব্যস্য লিখেছি। দেখো, তো প্রথম তালব্যস্যর নিচে আমরা
হসন্ত দিয়েছি কারণ কি ঈশ্বর, ইস সব এইটুকু বলার পর আমরা তালব্যস্বর পরে কোনো স্বরে অধ্বনি পাচ্ছি না, সেই জন্য এখানে আমরা একটা হসন্ত দিয়েছি। আর তারপরেরটা তালব্যস্বর ঠিক থাকবে, আর রয়ের পরে আমরা আবার একটা হসন্ত দিয়েছি কারণ কি ঈশ্বর শব্দটা পুরোটা উচ্চারণ করার পর রয়ের পরে আমরা কোনো স্বরে অধ্বনি পাচ্ছি না, সেই জন্য এখানে এটা হয়ে গেছে হসন্ত। হ্যাঁ, এখন দেখো দীর্ঘ উকার বা দীর্ঘ উ দিয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে কি হবে? যেমন দীর্ঘ উটা হয়ে যাবে দীর্ঘ রস্য উ, দীর্ঘ উটা হয়ে যাবে রস্য উ, দীর্ঘ উকারটা হয়ে যাবে রস্যকার। যেমন উর্মি, উর্মিতে দেখো কি আছে দীর্ঘ উ, এই দীর্ঘ উটাকে আমরা প্রথমে রস্য উ করব, হ্যাঁ, তারপরে রেফের পরিবর্তে আমরা র হসন্ত ব্যবহার করব, আর ময় রস্যইকার তো ঠিকই থাকবে। এভাবে হয়ে গেল উর্মি। ঠিক আছে, শুদ্ধ উচ্চারণটা হবে এটা লেখার সময় তুমি যখন খাতায় লিখবে। আচ্ছা, তারপরে আসো আরেকটা নিয়ম, স্বরে অ, স্বরে আ, এ, ওই, উ, ও এর পরে যদি স্বরে অ থাকে তবে যে বর্ণের সাথে স্বরে অ থাকবে সে বর্ণে উকার দিতে হবে। যেমন দেখো এই যে ওই ক তান, হ্যাঁ, এখানে ওই, এই যে এখানে একটা ওই আছে, এই ওইটা, তারপরে দেখো কি বলছে এরপরে ক আছে, ক এর সঙ্গে আমরা একটা স্বরে অ পাচ্ছি, ওই ক, ওই ক অ, এই অটা পাওয়ার কারণে আমরা যেই বর্ণের সঙ্গে অটা পেয়েছি কার সঙ্গে ক এর সঙ্গে, সেই জন্যে আমরা কি করেছি দেখো ক এর সঙ্গে এই উকারটা ব্যবহার করেছি। আর তা তো ঠিকই থাকবে, আর শেষে দন্তন্যর সঙ্গে হসন্ত হবে কারণ আমরা ঐকতান বলি, সেই জন্যে শেষে অ পাই না, আর তাই এখানে হসন্তটা হয়েছে। তো শব্দের উচ্চারণ লেখার জন্য এই প্রাথমিক এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, তাহলে তোমরা যখন বাকি নিয়মগুলো পড়তে যাবে তখন তোমাদের সেটা বোঝা সহজ হয়ে যাবে বা তোমরা লিখতে ভুল করবে না। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এবার আমরা স্বরে অধ্বনির, এ ধ্বনির সংবৃত বিবৃত উচ্চারণ, তারপর বফলা মফলা জফলার উচ্চারণ কীরকম হয়ে থাকে সেই নিয়মগুলো পর্যায়ক্রমে আলোচনা করব। কিন্তু সেটা বলার আগে আমাকে একটা জিনিস তোমাদেরকে বলতে হবে বা তোমাদের বুঝতে হবে, স্বরে অধ্বনি এবং এ ধ্বনির দুই রকম উচ্চারণ হয়, একটা বলে বিবৃত উচ্চারণ আর একটা হলো সংবৃত উচ্চারণ। এখন বিবৃত উচ্চারণ কি বা সংবৃত উচ্চারণটা মানেটা কি এটা তোমাদেরকে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো আমি বলছি সংবৃত এবং বিবৃত উচ্চারণ কাকে বলে। দেখো স্বরে অধ্বনির বিবৃত উচ্চারণ মানেটা কি, মানে হলো স্বাভাবিক উচ্চারণ। ঠিক আছে, যেমন একটা উদাহরণ আমরা দিলাম এখানে অনেক, এখানে এই যে স্বরে অটা আছে এই স্বরে অটা কিন্তু না অর্থ প্রকাশ করছে। যখন নাকি শব্দের শুরুতে স্বরে অ না অর্থ প্রকাশ করে তখন সেটাকে আমরা এই যে স্বরে অটা পাই সেটার উচ্চারণটা যেভাবে করব সেটা হলো অনেক। হ্যাঁ, স্বাভাবিক থাকবে স্বরে অয়ের উচ্চারণটা, স্বরে অয়ের উচ্চারণটা স্বাভাবিক থাকবে অনেক। হ্যাঁ, ঠোঁট দুইটাও স্বাভাবিক, একটু গোল হবে অনেক অ উচ্চারণ করতে গেলে। কিন্তু যদি আমরা এই স্বরে অধ্বনির বিবৃত উচ্চারণ এরকম পেয়েছি, কিন্তু যদি আমরা সংবৃত উচ্চারণে যাই তখন কিন্তু এই অয়ের উচ্চারণটা আলাদা হয়ে যাবে। কীরকম দেখো, আমরা একটা উদাহরণ দিই, অতি। হ্যাঁ, অতি শব্দের উচ্চারণটা দেখো আমি কিভাবে লিখেছি, উতি। এটা কেন উ হয়েছে? কারণ এই উচ্চারণটা স্বরে অয়ের উচ্চারণটা উ এর মতো হয়ে গেছে। কারণ হলো নিয়মে আছে যদি স্বরে অর পরে রস্যইকার, রস্যকার, জফলা এগুলো যদি থাকে তাহলে এই আদ্য স্বরে অ বা শুরুর স্বরে অটা উ এর মতো হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এখানে স্বরে অটা উতি হয়ে গেছে। আমরা যে বলি অতি, সেই জন্য অতি উচ্চারণটা শুদ্ধ নয়।
এটার উচ্চারণটা হবে, শুদ্ধ উচ্চারণটা হবে উতি। হ্যাঁ, এবং এখানে দেখো উয়ের উচ্চারণ করতে গিয়ে ঠোঁট দুটো একটু বেশি গোল হয়েছে এই স্বরে অয়ের চাইতে। তো এটাই হলো সংবৃত আর বিবৃত উচ্চারণ, এটা তোমাদেরকে বুঝতে হবে। এবং এর পরবর্তীতে যখন তোমরা আরও ডিটেলসে পড়বে তখন আরও দেখবে এগুলোর আরও অনেক নিয়ম আছে বা কাজ আছে, সেটা আমরা পরে পড়ব। এরই সাথে শেষ হলো আমাদের আজকের প্রথম ক্লাসের পড়া।